সবাইকে শুভ সন্ধ্যা। শুরু করছো? সবাইকে শুভ সন্ধ্যা। কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের লেকচার হচ্ছে লেকচার 4। এর আগে আমরা পাঁচের আংশিক, আচ্ছা, আমাদের আজকের লেকচার হচ্ছে 6 আর হচ্ছে 5 এর কিছু বাকি ছিল। আমরা ওই টপিকগুলো আজকে পড়ব। তার আগে আমি একটু সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। আর আজকের ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। জামিল, 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 একটু ক্লাস তো পাচ্ছি না। লাইভ হচ্ছে? কই, আমি তো পাচ্ছি না। দাও, আমাকে দাও। এটাতে তো সব ক্লাস থাকে। ওটা তো শেয়ার দেওয়া হয়। হেড অফিস, কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিং হেড অফিস। দুঃখিত, আজকের ক্লাসে একটু সমস্যার জন্য আমি একটু রেসপন্স করতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। 14 জন আছে এখন পর্যন্ত। সবাইকে ক্লাসটা বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর কথা কি ক্লিয়ার কিনা একটু কমেন্টে সবাই জানিয়ে দাও। কথা ঠিক আছে, আমরা শুরু করি আজকের লেকচার 6 আর হচ্ছে লেকচার 5 এর কিছু বাকি অংশ আমরা আজকে ক্লাসে পড়ব। কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিং, আগে চান্স পরে টাকা, এটা আমরা জানি বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমরাই প্রথম এটা শুরু করছি, এবং কি বিগত বছরগুলোতে আমাদের অবিস্মরণীয় সাফল্য ছিল। তো এখনো যারা অ্যাডমিট হওনি, খুব দ্রুত অ্যাডমিট হয়ে যাও, তোমার আসনটি নিশ্চিত করো। আজকের ক্লাস হচ্ছে আমরা 3টা টপিক আজকের ক্লাসে পড়ব। এই 3টা টপিকের মধ্যে প্রথম টপিকটাই হচ্ছে বচন। ব্যাকরণে বচন খুব ইম্পর্টেন্ট টপিক। বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। তাহলে আমরা একটু দেখি বচন শব্দের অর্থ সংখ্যার, বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা, বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা, বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা।
তাহলে একটা প্রশ্ন হচ্ছে, এই যে বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা, এখন কিন্তু বলা নেই, কিন্তু শুধু ধারণা কিন্তু বলছে না, বলছে বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। তাহলে আমরা এই বিষয়টি একটু ক্লিয়ার করি। বচন শব্দের অর্থ যে সংখ্যার ধারণা, বচন শব্দের অর্থ কিভাবে সংখ্যার ধারণা সেটা আমরা একটু দেখি। যেমন দেখো, আমি বললাম হচ্ছে কলম বা হচ্ছে একটি কলম। দেখো আমি দুই পাশে কিছু শব্দ লিখছি, একটি কলম, এরপর হচ্ছে লিখলাম হচ্ছে দুইটি কলম বা তিনটি কলম, বা হচ্ছে 10টি কলম, বা হচ্ছে 10টি কলম। আর এই পাশে লিখলাম হচ্ছে কলম অথবা হচ্ছে কলমগুলো। তাহলে এখন একটা বিষয় দেখো, এই যে এই পাশে তিনটা শব্দ, একটি কলম, তিনটি কলম, 10টি কলম, এই প্রত্যেকটা শব্দই কিন্তু একটা সংখ্যা নির্দেশ করে। তুমি যখন দোকানে গিয়ে বলবে আমাকে একটি কলম দিন, দোকানদার তোমাকে একটা কলমই দিবে। আর যখন বলবে 10টি কলম দিন, 10টা কলমই দিবে। তাহলে এই যে প্রত্যেকটা শব্দই কিন্তু একটা সংখ্যা নির্দেশ করে, তাই না? এর পরেরটা দেখি, কলমগুলো। এখন যদি তুমি দোকানে গিয়ে বলো ভাইয়া কলম দিন বা কলমগুলো দেখান, অথবা যদি বলো ভাইয়া আমাকে কলমগুলো দেখান বা ভাইয়া কলম দেখান, তখন কিন্তু এইটা একটা ধারণা প্রকাশ করে। কিরকম? তুমি কলম দোকান তুমি নিতেও পারো, আবার নাও নিতে পারো। তাহলে এই শব্দটা কিন্তু একটা ধারণা প্রকাশ করে। এই কারণে আমরা বলি বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। এরপর দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে, এটা সবাই একটু লিখে রাখি নোটটা। শুধুমাত্র বিশেষ্য ও সর্বনাম পদে বচন হয়। শুধুমাত্র বিশেষ্য ও সর্বনাম পদে বচন হয়। তাহলে একটা লাইন দেখো আমি লিখছি যে শুধুমাত্র বিশেষ্য সর্বনাম পদে বচন হয়। তাহলে বচনটা হবে শুধুমাত্র বিশেষ্য আর সর্বনাম পদে। দেখো বিশেষ্য আর সর্বনাম পদে শুধু বচন হয়। এইটা কিরকম? আমরা জানি বচন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একবচন আর একটা হচ্ছে বহুবচন। এখন যেমন দেখো হচ্ছে আমি, এটা হচ্ছে একবচন। এখন যদি এটাকে আমি বলি হচ্ছে আমরা, এই আমরা হচ্ছে বহুবচন। তাহলে দেখো যে এই আমি আমরা এটা হচ্ছে সর্বনাম। তার মানে বচন হয় দুইটা পদে, একটা হচ্ছে বিশেষ্য আরেকটা হচ্ছে সর্বনাম। সর্বনাম পদে বচন হয় আমি একবচন, আমরা বহুবচন। এরকম দেখো যে বিশেষ্য পদে বচন হয়, যেমন বললাম হচ্ছে করিম, বিশেষ্য পদে বচন হয়। যেরকম বললাম হচ্ছে করিম, বললাম হচ্ছে করিম। আবার বললাম হচ্ছে করিমরা। তাহলে এখন দেখো যে করিম এটা বিশেষ্য একবচন, আর করিমরা এটা বহুবচন। এই জন্য বলছি শুধুমাত্র দুইটা পদে বচন হয়, একটা হচ্ছে বিশেষ্য আর একটা হচ্ছে সর্বনাম, আর অন্য কোনো পদে বচন হয় না। ওকে, আশা করি কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়েছে। এরপর দেখি আমরা, বচন হচ্ছে দুই প্রকার, একবচন, বহুবচন। বচন দুই প্রকার, একবচন আর হচ্ছে বহুবচন। এখন আমরা একবচন দিয়ে শুরু করব। একবচনের আমরা দুইটা রুলস পড়ি। একবচন, এটা আমরা দুইটা রুলস পড়ি। বচন দুই প্রকার, একবচন, বহুবচন। এই একবচনের আমরা দুইটা নিয়ম পড়ব। প্রথমটা হচ্ছে কোন শব্দের
কোনো শব্দের আগে এক বা একটি বসালে কোনো শব্দের আগে এক বা একটি বসালে একবচন হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কোন শব্দ বলতে আমরা কি বুঝি? এখানে মূলত কোন শব্দ বলতে আমরা বিশেষ্য আর হচ্ছে সর্বনামকে বুঝি। কোন শব্দের আগে এক বা একটি বসালে একবচন হয়। তবে দেখো আমার হাতে আছে হচ্ছে মার্কার, ঠিক আছে? এখন যদি তুমি লিখো হচ্ছে আমাকে একটি মার্কার দাও, যখন আমরা এই কথাটা বলবো তখন কিন্তু একটা মার্কারই দিব। সো এটা হচ্ছে একবচন। তার মানে কোন শব্দের আগে এক আর একটি এই শব্দটা থাকলেই চোখ বন্ধ করে একবচন। এরপর দেখা হচ্ছে 2 নাম্বার রুলস, একবচনের 2 নাম্বার রুলস। লিখে হচ্ছে কোন শব্দের পরে দুই নাম্বারটা হচ্ছে কোন শব্দের পরে, দেখো আগেরটা কিন্তু ছিল হচ্ছে কোন শব্দের আগে, এখন কিন্তু কোন শব্দের পরে, টা টি খানা, এরপর হচ্ছে খানি, এরপর হচ্ছে গাছি ইত্যাদি যোগ করলে একবচন হয়। ইত্যাদি যোগ করলে একবচন হয়। এখন দেখো একটা প্রশ্ন হচ্ছে কোন শব্দের পরে টা টি খানা খানি গাছা গাছি এই 6টা যোগ করলে একবচন হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এইগুলো কি? মনে রাখতে হবে এটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, এই শব্দগুলোকে নরমালি পদাশ্রিত নির্দেশক বলে, বা যেটাকে আমরা অনেকে আর্টিকেল বলি, ঠিক আছে? তো এই শব্দগুলো থাকলে কোন শব্দের পরে টা টি খানা খানি গাছা গাছি ইত্যাদি যোগ করলে একবচন হয়। যেমন দেখো হচ্ছে আমি মনে হচ্ছে আমাকে কলমটি দাও, বা কলমটা দাও, বা হচ্ছে কলমটি দাও। তারপর দেখো হচ্ছে খানা দিয়ে একটা বললাম হচ্ছে জামা খানা। দেখো এই সবগুলো শব্দই কিন্তু একবচন। যখন তোমার আব্বু বা কেউ বলবে এই জামাখানা, আমার জামাখানা দাও তো, তখন কিন্তু তুমি একটা জামাই দিবা, সবগুলো জামা দিবে না। যখন তোমার বন্ধু তোমাকে বলবে এই কলমটি দাও তো, তখন তো কিন্তু তুমি একটা কলমই দিবে। এটা হচ্ছে একবচন। তাহলে আমাদের একবচনের সবগুলো নিয়ম শেষ। এরপর হচ্ছে বহুবচন। আমরা লিখি একটু উপরে বহুবচন প্রকাশের নিয়ম। এরপরে আমরা একটু লিখি বহুবচন প্রকাশের নিয়ম। সবাই একটু লিখি বহুবচন প্রকাশের নিয়ম। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। এরপর দেখা হচ্ছে বহুবচন প্রকাশের নিয়ম। বহুবচনের 4টা নিয়ম আছে, আমরা 4টা নিয়মই পড়ব। এক হচ্ছে প্রথমটা, 1 নাম্বারটা একটু খেয়াল করি আমরা। উন্নত প্রাণীবাচক শব্দ, উন্নত
প্রাণীবাচক শব্দ, উন্নত প্রাণীবাচক শব্দ, হ্যাঁ উন্নত প্রাণীবাচক শব্দ এর পরে যদি, উন্নত প্রাণীবাচক শব্দের পরে যদি এই বিষয়গুলো থাকে তাহলে বহুবচন হবে। যেমন হচ্ছে রা, গণ, বর্গ, এরপর হচ্ছে মণ্ডলী, এরপর হচ্ছে মণ্ডলী। রা, গণ, বর্গ, মণ্ডলী। উন্নত প্রাণীবাচক শব্দের পরে রা, গণ, বর্গ, মণ্ডলী এই চারটা শব্দ থাকলে বহুবচন হবে। যেমন আমরা দেখেছি, এখন প্রশ্ন হচ্ছে যে উন্নত প্রাণীবাচক শব্দ বলতে আমরা কি বুঝি? উন্নত প্রাণীবাচক শব্দ বলতে আমরা কি বুঝি? এখন এই উন্নত প্রাণী বলতে আমরা বুঝি হচ্ছে মানুষকে। তাহলে এই উন্নত প্রাণীবাচক শব্দ বলতে আমরা বুঝি হচ্ছে মানুষকে, অর্থাৎ মানুষের পরে রা, গণ, বর্গ, মণ্ডলী এই চারটা শব্দ থাকলে বহুবচন হয়। তাহলে আমরা একটু দেখি। যেমন দেখো হচ্ছে ছাত্ররা, ছাত্র, এই ছাত্র হচ্ছে উন্নত প্রাণী বা মানুষ, এর সাথে আমরা রা যোগ করলাম, এটা একটা বহুবচন। এরপর হচ্ছে জনগণ, জনগণ, ছাত্ররা, জনগণ, এরপর বর্গ দিয়ে একটা বলি হচ্ছে মন্ত্রীবর্গ, মন্ত্রীবর্গ। এরকম দেখো শিক্ষক মণ্ডলী, আরেকটা আছে সেটা হচ্ছে বৃন্দ। তাহলে দেখো ছাত্ররা, জনগণ, মন্ত্রীবর্গ এই এই সবগুলোই হচ্ছে বহুবচন। তার মানে প্রথম কথাই হচ্ছে উন্নত প্রাণীবাচক শব্দের পরে যদি এই পাঁচটা ইন্ডিকেটর থাকে তাহলে চোখ বন্ধ করে বহুবচন হয়। এরপর দেখি আমরা হচ্ছে 2 নাম্বার, আমরা একটু 2 নাম্বারটা দেখি যে উন্নত প্রাণীবাচক শব্দ আর হচ্ছে অপ্রাণীবাচক শব্দ, উন্নত প্রাণীবাচক শব্দ প্লাস হচ্ছে অপ্রাণীবাচক শব্দ প্লাস হচ্ছে অপ্রাণীবাচক শব্দ, উন্নত প্রাণীবাচক শব্দ প্লাস হচ্ছে অপ্রাণীবাচক শব্দ। উন্নত প্রাণীবাচক শব্দ প্লাস হচ্ছে অপ্রাণীবাচক শব্দ, উন্নত প্রাণীবাচক শব্দ অবলিক হচ্ছে অপ্রাণীবাচক শব্দ, এই উভয় শব্দের সাথে যদি এই চারটা শব্দ থাকে তাহলে বহুবচন হবে। যেমন এক হচ্ছে কুল, কুল সকল, সব, সমূহ, কুল সকল সব সমূহ। তাহলে আমরা একটু খেয়াল করি, উন্নত প্রাণীবাচক শব্দ অথবা অপ্রাণীবাচক শব্দ এই উভয় শব্দের সাথে কুল, সকল, সব, সমূহ এই চারটা বিষয় থাকলে বহুবচন হবে। তাহলে আমরা একটু দেখি। যেমন হচ্ছে পর্বত সকল, দেখো এই পর্বত হচ্ছে অপ্রাণীবাচক শব্দ, বা হচ্ছে বাই সব, এই বাই হচ্ছে উন্নত প্রাণীবাচক শব্দ। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে, আমরা আমাদের শীটে দেওয়া আছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। পর্বত সকল, বাই সব, মনুষ্য সকল, হ্যাঁ, পক্ষীকুল, কবিকুল,
এই সবগুলোই হচ্ছে বহুবচন। আমাদের দুইটা রোল শেষ হলো, আরেকটা দেখি আমরা 3 নাম্বারটা। তিন নাম্বারটা লিখি আমরা সবাই। শুধুমাত্র 3 নাম্বারটা শুধুমাত্র 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 অপ্রাণীবাচক শুধুমাত্র অপ্রাণীবাচক শব্দের পরে, আমি একটু শর্ট করে লিখতেছি, অপ্রাণীবাচক শব্দের পরে যদি কয়েকটা বিষয় থাকে তাহলেও বহুবচন হবে। তাহলে আমরা একটু দেখি। এক হচ্ছে আবলি, হ্যাঁ আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি। শুধুমাত্র অপ্রাণীবাচক শব্দ, অপ্রাণীবাচক শব্দ হচ্ছে যাদের জীবন নাই, জড় পদার্থ যে কোনো কিছু, এই শব্দগুলোর পরে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি এগুলো থাকলে চোখ বন্ধ করে বহুবচন হয়। যেমন দেখি আমরা কবিতা গুচ্ছ, এই দেখো কবিতা, কবিতা কি কবিতা গুচ্ছ, এই যে কবিতার পরে কি আছে, গুচ্ছ আছে। এরকম দেখো হচ্ছে কুসুম দাম, কুসুম দাম, কুসুম দাম, মেঘপুঞ্জ, এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, এই সবগুলো মানে এই অপ্রাণীবাচক শব্দের পরে আবলি, গুচ্ছ, দাম, অপ্রাণীবাচক শব্দের পরে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি এগুলোর পরে এই কয়েকটা বিষয় থাকলে চোখ বন্ধ করে বহুবচন হবে। যেমন কবিতা গুচ্ছ, কুসুম দাম, হ্যাঁ পর্বত, মালা, এরকম অনেকগুলো আছে। তাহলে আমাদের 3টা নিয়ম শেষ হচ্ছে। আরেকটা নিয়ম আছে বহুবচনের, সেটা একদম সহজ, সেটা হচ্ছে যে জন্তুর বহুবচনে পাল ও যুদ ব্যবহৃত হয়। জন্তুর বহুবচনে পাল ও যুদ ব্যবহৃত হয়। জন্তুর বহুবচনে পাল ও যুদ ব্যবহৃত হয়। তাহলে এই বিষয়টা একটু দেখি। জন্তুর বহুবচনে পাল ও যুদ ব্যবহৃত হয়। তাহলে এখন দেখো, যেমন হচ্ছে গরু পাল বা গরুর পাল, ভেড়ার পাল বা হচ্ছে হস্তি যুদ। এই দুইটাও কিন্তু হচ্ছে বহুবচন, একটা হচ্ছে গরুর পাল আর একটা হচ্ছে হস্তি যুদ। জন্তুর বহুবচনে পাল ও যুদ ব্যবহৃত হয়, এক হচ্ছে গরুর পাল, হস্তি যুদ। ক্লিয়ার? তাহলে আমাদের বহুবচনের সবগুলো নিয়মই আমাদের শেষ হলো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে 4টা নিয়ম পড়লাম, এই 4টা নিয়ম ছাড়াও আরো কিছু আছে যখন বহুবচন হয় আমরা বুঝতে পারি না, সেটাকে বলা হয় বচনের বিশিষ্ট প্রয়োগ। বচনের বিশিষ্ট প্রয়োগ অর্থাৎ এই 4টা নিয়ম ছাড়াও আমাদের আরো কয়েকটা নিয়ম আছে যেগুলো বহুবচন হয়, সেটা আমরা হচ্ছে একটু দেখি। একটু উপরে লিখি সবাই। বচনের বিশিষ্ট প্রয়োগ, বচনের বিশিষ্ট প্রয়োগ, বচনের বিশিষ্ট প্রয়োগ, বচনের বিশিষ্ট প্রয়োগ। আমরা এই বিষয়গুলো একটু দেখি। বচনের বিশিষ্ট প্রয়োগ, অনেক সময় দেখা যায় উপরের যে আমরা 4টা নিয়ম লিখছি বহুবচন হয়, এই 4টা নিয়ম ছাড়াও বহুবচন হয়, সেটাকে বলা হচ্ছে বচনের বিশিষ্ট প্রয়োগ।
এর মধ্যে প্রথমটা হচ্ছে কোনো শব্দের মধ্যে বা কোনো বাক্যের মধ্যে, দেখো তিনটা বিষয় থাকবে। কোনো বাক্যের মধ্যে জাতিবাচক শব্দ, কোনো বাক্যের মধ্যে জাতিবাচক শব্দ, তারপর হচ্ছে দ্বিরুক্ত শব্দ, কোনো শব্দের মধ্যে জাতিবাচক শব্দ, তারপর হচ্ছে দ্বিরুক্ত শব্দ, এরপর হচ্ছে জাতিবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, এরপর হচ্ছে বহুত্ববোধক শব্দ, বহুত্ববোধক শব্দ। কোনো বাক্যের মধ্যে জাতিবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, বহুত্ববোধক শব্দ, এই তিনটা বিষয় থাকলে বহুবচন হয়। কোনো শব্দের মধ্যে জাতিবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, বহুত্ববোধক শব্দ, এই তিনটা বিষয় থাকলে বহুবচন হয়। এখন জাতিবাচক শব্দ কোনটা? জাতিবাচক শব্দ হচ্ছে যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে কমন নাউন। আর দ্বিরুক্ত শব্দ মানে হচ্ছে একই শব্দ দুইবার থাকবে। তাহলে এই দুইটা নিয়ে কোনো কনফিউশন নাই। জাতিবাচক শব্দ মানে হচ্ছে কমন নাউন, যেটা মানে এক জাতীয় সাধারণ নাম যেটা বোঝায় সেটা হচ্ছে জাতিবাচক শব্দ। আর দ্বিরুক্ত শব্দ যেটা একই শব্দ দুইবার থাকবে। আরেকটা আছে বহুত্ববোধক শব্দ। এখন এইটা নিয়ে একটু প্রবলেম হয় যে আসলে বহুত্ববোধক শব্দ বলতে আমরা কাদেরকে বুঝি। তাহলে আমি একটু লিখে রাখি, বহুত্ববোধক শব্দ হচ্ছে এই যে এইগুলো, অনেক, যেটা দিয়ে অনেক বেশি বা হচ্ছে বহু, পরে হচ্ছে নানা, পরে হচ্ছে অজস্র অথবা হচ্ছে প্রচুর। দেখো এই সবগুলো শব্দ দিয়ে কিন্তু অনেক কিছু বোঝায়, সেটাই হচ্ছে বহুত্ববোধক শব্দ। তাহলে আমরা তিনটা বাক্য দেখি। যখন বলবো আমি বাগানে ফুল ফুটেছে, বাগানে ফুল ফুটেছে একটা। এরপর দেখি হচ্ছে দ্বিরুক্ত শব্দ, বললাম হচ্ছে লাল, বাগানে লাল লাল বা লাল লাল আম। লাল লাল তো আম হয় না, লাল লাল কি বলবো, লাল লাল, আমাকে লাল লাল কলমগুলো দাও, ঠিক আছে। আর বললাম হচ্ছে অনেক, আমার অনেক টাকা। আমি ফুল বাক্য কিন্তু একটাও লিখি নাই, প্রথমটাই শুধু লিখছি। বললাম হচ্ছে বাগানে ফুল ফুটেছে, আমাকে লাল লাল কলম দাও, আমাকে লাল লাল কলম দাও। আমার অনেক টাকা, আমার অনেক টাকা। এই যে দেখো তিনটা বাক্য, এর মধ্যে এই প্রথমটা হচ্ছে বাগানে ফুল ফুটেছে, এই প্রথমটা হচ্ছে জাতিবাচক শব্দ, তার মানে এটা হচ্ছে বহুবচন বোঝাবে। এর পরেরটা হচ্ছে লাল লাল কলম, দেখো যে লাল লাল, এখানে লাল লাল শব্দটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ, এই জন্য পুরো বাক্যটা বহুবচন বোঝাবে। লাল লাল কলম হচ্ছে মানে অনেকগুলো কলম। আমার অনেক টাকা, এই যেখানে অনেক হচ্ছে বহুত্ববোধক শব্দ। বচনের আমাদের সবকিছুই শেষ হলো। এখন বচনের আরো চারটা বিষয় আছে, যেটাকে আমরা বলি হচ্ছে বিশেষ নিয়মে সাধিত বহুবচন। এই চারটা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষায় ঘুরে ফিরে সবসময় চারটা বিষয় আসে। এই চারটা বিষয় দেখি কে কে বলতে পারে, সবাই একটু আমাকে জানিয়ে দাও তো। বিশেষ নিয়মে সাধিত বহুবচন, দেখি কে কে বলতে পারে এটা। বচনের বিশেষ নিয়মে সাধিত বহুবচন, বলো। এই চারটা উদাহরণ কে কে বলতে পারবে? বিশেষ নিয়মে সাধিত বহুবচন। আচ্ছা আমি আর লিখি না, আমি বলে দেই। হ্যাঁ একজন বলতে পারছে, ও বলছে হচ্ছে মেয়েরা কানাকানি করছে, হ্যাঁ এটাও হয়। এরপরে দেখি আর কেউ বলতে পারে কিনা। আর তিনটা বাকি আছে। 2 নাম্বারটা হচ্ছে রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। 3 নাম্বারটা হচ্ছে কি,
এটাই করিমদের বাড়ি। হ্যাঁ, তামান্না তাইবা ও লিখছে এটাই করিমদের বাড়ি। এরপর হচ্ছে আরেকটা বাকি আছে, মেয়েরা কানাকানি করছে এটাই করিমদের বাড়ি, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। আরেকটা আছে, আরেকটা হচ্ছে সকলে সব জানে না, সকলে সব জানে না। হ্যাঁ, ওকে, আমাদের বচন শেষ হলো। এরপর দেখো হচ্ছে পরের টপিক হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ পরের টপিক হচ্ছে সংখ্যাবাচক শব্দ। পরের টপিক হচ্ছে সংখ্যাবাচক শব্দ। তাহলে আমরা একটু দেখি, পরের টপিক হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ একটা পারিভাষিক শব্দ। এখানে একটা বিষয় বলে রাখি, এই সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার, কিন্তু আমাদের নতুন যে বই আছে ওই নতুন বইয়ে দেওয়া আছে হচ্ছে 2 প্রকার। আমরা কিন্তু ক্লাসে নতুন বইটা আজকে পড়ি নাই, এই উপরের 4টাই পড়ছি। আমরা পরবর্তী ক্লাসে নতুন বইয়ের ওই 2 প্রকারের, নতুন বইয়ের এই 2 প্রকারের মধ্যে 4 প্রকার আছে, কিন্তু আমরা এই উপরেরটাই পড়ছি আজকে। হ্যাঁ, তো আমরা একটু দেখি, সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। সংখ্যাবাচক শব্দ হচ্ছে একটি পারিভাষিক শব্দ। এই 4 প্রকার সংখ্যাবাচক শব্দ কি কি আমরা একটু খেয়াল করি। প্রথমটা হচ্ছে অঙ্কবাচক। এর পরেরটা হচ্ছে পরিমাণবাচক। এর পরেরটা হচ্ছে পরিমাণবাচক। আর এর পরেরটা হচ্ছে পূরণ বা ক্রমবাচক। আর সবার শেষেরটা হচ্ছে তারিখবাচক। তাহলে আমরা একটু দেখি, সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে অঙ্কবাচক, পরিমাণবাচক, পূরণবাচক বা ক্রমবাচক, তারিখবাচক। যারা ক্লাসটি সরাসরি লিখতেছো তাদেরকে একটু বলে রাখি, অবশ্যই উপরে 1 লাইন বা 2 লাইন লেখার মতো জায়গা থাকতে হবে। তাহলে একটু আমরা দেখি, এক হচ্ছে অঙ্কবাচক, পরিমাণবাচক, পূরণ বা ক্রমবাচক, তারিখবাচক। এই 4টা শব্দ আমরা একটু খেয়াল করি। অঙ্কবাচক হচ্ছে 1 2 3 4। আমি আগে একটু লিখে নেই, এরপরে আমি বোঝাচ্ছি। 1 2 3 4। আর এইখানে লিখে হচ্ছে প্রথম, এরপর লিখে হচ্ছে দ্বিতীয়, এরপর লিখে হচ্ছে তৃতীয়, এরপর লিখে হচ্ছে চতুর্থ। আর এইখানে লিখি আমরা পহেলা, দোসরা, তেসরা আর হচ্ছে চৌঠা। ওকে, সবাই একটু দেখি আমরা, সংখ্যাবাচক শব্দকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অঙ্কবাচক, পরিমাণবাচক, পূরণ বা ক্রমবাচক, তারিখবাচক। এখন এই 4 প্রকারের মধ্যে এইগুলোর আবার আরেকটা নাম আছে। অঙ্কবাচকের আরেকটা নাম আছে সংখ্যাবাচক, এই পরিমাণবাচকের আরেকটা নাম হচ্ছে গণনাবাচক, আর এটা হচ্ছে তো তারিখবাচক নাম নাই, এটার আবার 2টা নাম, পূরণবাচক আর ক্রমবাচক। পূরণ বানান কিন্তু অবশ্যই মূর্ধন্য। তাহলে একটা বিষয় দেখি আমরা, এই যে অঙ্কবাচক, সবাই একটু খেয়াল করো, অঙ্কবাচক, এই অঙ্কবাচক যেটা দেখো সবগুলোই কিন্তু অঙ্ক থাকে, 1 2 3 4, এরকম অনেক অঙ্ক আছে, তাই না? তাহলে অঙ্কবাচকটা মনে রাখার জন্য সহজ একটা ওয়ে হচ্ছে, এখানে অবশ্যই
অঙ্ক থাকবে, তাহলে অঙ্কবাচকে কি থাকবে? অঙ্ক থাকবে। এই অঙ্কবাচক বুঝতে পারলে এটা আরো সহজেই বোঝা যায়। আমাদেরকে ছোট সময় আমরা পড়ছি অঙ্কে লিখো কথায় লিখো। দেখো যখন আমি অঙ্কটাকে কথায় লিখছি, ১ ও ১ ২ ২ ঋষিকার ২ রসি ২ ৩ ৩ ঋষিকার ৩ দন্তান্ন ৩। দেখো যখন আমি অঙ্কবাচককে কথায় কনভার্ট করছি সেটা হয়ে গেছে পরিমাণবাচক। তাহলে পরিমাণবাচকটা মনে রাখার সহজ ওয়ে হচ্ছে এটা হচ্ছে কথায় লিখা, এটা হচ্ছে কথায় লিখা, এটা হচ্ছে কি? কথায় লিখা। প্রথম দুইটা দেখো, একটা হচ্ছে অঙ্কবাচক অঙ্ক থাকবে, আর পরিমাণবাচক হচ্ছে কথায় লেখা। এই দুইটা শেষ। এখন এইটা একটু খেয়াল করো, ক্রমবাচক বা হচ্ছে পূরণবাচক। দেখি কেউ বলতে পারে কিনা এটা টেকনিকটা কি হবে, দেখি কেউ বলতে পারে কিনা, দেখি কে বলতে পারে। ওকে, বলছে হচ্ছে তাসলিমা নূর, ওর বলছে অবস্থান বোঝাবে। হ্যাঁ, ফারজানা আক্তার লিমা বলছে স্থান বোঝাবে। না, আসলে স্থান বোঝাবে না। হ্যাঁ, আপনি ভুল বলছেন। রিয়ান হুসাইন লিখছে, বাপ্পি লিখছে অবস্থান বোঝাবে। গুড, অবস্থান বোঝাবে। এই পূরণবাচক যেটা, এটা হচ্ছে অবস্থান বোঝাবে, অর্থাৎ পজিশন বোঝাবে। এটা হচ্ছে অবস্থান বোঝাবে। যেমন দেখো আজকে পরীক্ষায় যে সবচেয়ে বেশি নাম্বার পাইছো, আমরা বলি পরীক্ষায় সে প্রথম হয়েছে, এর পরের জনকে বলি পরীক্ষায় দ্বিতীয় হয়েছে, এর পরের জনকে বলি পরীক্ষায় তৃতীয় হয়েছে। এরকম সবগুলোই হচ্ছে দেখা হচ্ছে অবস্থান বোঝাচ্ছে। তাহলে এই তিনটা নিয়ে প্রবলেম থাকার কথা না, একদম সহজ একটা টেকনিক আমি লিখে দিছি। অঙ্কবাচক মানে হচ্ছে অঙ্ক থাকবে, পরিমাণবাচক মানে হচ্ছে কথায় লেখা, আর পূরণবাচক হচ্ছে অবস্থান বোঝাবে। ঠিক আছে, তাহলে একটা বাকি আছে, সেটা হচ্ছে তারিখবাচক। এখানে একটা বিষয় বলে রাখি, তারিখবাচক শব্দ কিন্তু ৩১ পর্যন্ত আছে। এই শব্দটা কিন্তু ৩১ পর্যন্ত আছে, কিন্তু বাকিগুলোকে তোমরা ইচ্ছে করলে যত পর্যন্ত নেওয়া যায়। অঙ্কবাচক এখানে হিউজ পরিমাণ অঙ্ক আছে, বাকিগুলো সমস্যা নাই, কিন্তু তারিখবাচক শব্দের এই ৩১ পর্যন্ত আছে। এখন এই তারিখবাচক শব্দের একটা টেকনিক আমরা লিখবো। লেখার আগে আমরা একটা বিষয় আগে কনসেপ্ট ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই তারিখবাচক শব্দের এই প্রথম চারটা, তারিখবাচক শব্দের এই প্রথম চারটা, দেখো এই তারিখবাচক শব্দের এই প্রথম চারটা, পহেলা, দোসরা, তেসরা, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই প্রথম চারটা হচ্ছে হিন্দি নিয়মে সাধিত বা হিন্দি নিয়মে গঠিত। এই প্রথম চারটা হচ্ছে হিন্দি নিয়মে, প্রথম চারটা হচ্ছে হিন্দি নিয়মে সাধিত বা হিন্দি নিয়মে গঠিত, তাই না? এখন দেখো তারিখবাচক শব্দের এই প্রথম চারটার পরে বাকি যে কয়েকটা আছে, বাকি আরো আছে ২৭টা, অর্থাৎ বাকি সব। এখানে আমি আরেকটা বক্স লিখে রাখি, বাকি সব। বাকি আছে কয়টা? বাকি সব। এই বাকি সব হচ্ছে বাংলার নিজস্ব ভঙ্গিতে সাধিত। বাকি সব হচ্ছে বাংলার নিজস্ব ভঙ্গিতে সাধিত। তাহলে দেখো এখন প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু দুইটা কোশ্চেন কনফিউশন ক্লিয়ার হয়েছে। একটা হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এগুলো কিন্তু হিন্দি শব্দ, আর বাকিগুলো হচ্ছে বাংলা শব্দ।
এখন তারিখ বাচক শব্দের এই পর্যন্ত খেয়াল করি, আজকে হচ্ছে 5 তারিখ। দেখো আমরা যখন 4 তারিখ পর্যন্ত বলি, পহেলা নভেম্বর, 2রা নভেম্বর, 3রা নভেম্বর, 4ঠা নভেম্বর, এরপরে কিন্তু বলি হচ্ছে 5ই নভেম্বর, 6ই নভেম্বর, 7ই নভেম্বর, 8ই নভেম্বর, আর শেষের দিকে দেখি 17ই নভেম্বর, 18ই নভেম্বর। এই 18-র পরে কিন্তু বলি হচ্ছে 19শে নভেম্বর। তার মানে হচ্ছে তারিখবাচক শব্দে 5 থেকে 18 পর্যন্ত, আমি পুরো বাক্যটাই লিখি বোঝার জন্য, ওইখানে আসলে জায়গা নাই বা দেখা যাবে না, তাহলে আমি পুরো বিষয়টা লিখি। এক হচ্ছে তারিখবাচক শব্দে 5 থেকে 18 পর্যন্ত 14টি রস্যই আছে। 14টি কি আছে? রস্যই আছে। এরপর দেখো 18-র পরে আমরা খেয়াল করি, 18-র পরে হচ্ছে 19-এ, 20-এ, 21-এ, 22-এ সবগুলোই কিন্তু হচ্ছে লাস্টে এ আছে। তার মানে আমি আরেকটা বলতে পারি, তারিখবাচক শব্দে 19 থেকে 31 পর্যন্ত 13টি এ আছে। দেখো আমি উপরের 3টা টেকনিক লিখে দিয়েছিলাম, যেখানে অঙ্ক থাকবে, কথায় লেখা, অবস্থান বোঝাবে। আর এইখানে হচ্ছে, তাহলে এইটারও একটা টেকনিক লিখতে পারি, তারিখবাচক শব্দের শেষে রস্যই থাকবে, এরপর হচ্ছে এ থাকবে। এরপর আরেকটা বিষয় দেখে, প্রথম 4টা সবগুলোর শেষেই আকার আছে। তার মানে আরেকটা টেকনিক হচ্ছে আ থাকবে। এই আমাদের সংখ্যাবাচক শব্দ শেষ। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যারা অনলাইন ক্লাসটা করতেছো, সেটা আমি আজকে মনে হয় ক্লাসে এটা পড়াইনি, অনলাইনে বলে দিচ্ছি। এটা একটা অনলাইন ক্লাসের সুবিধা, কোনো কিছু বাদ পড়লে সেটা আবার সুযোগ থাকে ক্লাসে দেখার। সেটা হচ্ছে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সংখ্যাবাচক শব্দে ভগ্নাংশ, হ্যাঁ, পূর্ণ সংখ্যার আধিক্য বা ন্যূনতা প্রকাশ করে। এই লাইনটা সবাই একটু লিখো, আবার বলতেছি, যে সংখ্যাবাচক শব্দে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার আধিক্য বা ন্যূনতা প্রকাশ করে। যেমন দেখো, এখন এটা হচ্ছে একটা ভগ্নাংশ, যেমন হচ্ছে আমি বললাম হচ্ছে 3/1, তাই না? 3/1, হ্যাঁ, 1/। দেখো 3/1 যখন তুমি ভগ্নাংশে লিখবা 1/3, এই বিষয়টা একটু খেয়াল করো, ঠিক আছে? 3/1, বা আমি আরেকটা লিখলাম হচ্ছে 4/1, অর্থাৎ 4/1। দেখো এইটা কিন্তু সমস্যা নাই এটা বুঝতে, 4/1 এটা হচ্ছে অঙ্কবাচক, কিন্তু 4/1, এটাতে কি বোঝাচ্ছে? কম বোঝাচ্ছে না? মানে 4/1 পাবে হচ্ছে সে, কম বোঝাচ্ছে না? এখন প্রশ্ন হচ্ছে যে 4/1, এইটাকে আমরা কথায় লিখলে কি হয়? আমরা নর্মালি জানি হচ্ছে, আমি কি দিয়ে বোঝাই, ধরো হচ্ছে আমরা জানি হচ্ছে 1000 গ্রামে হচ্ছে 1 কেজি। আমি একটু বলতেছি, 1000 গ্রামে হচ্ছে 1 কেজি। এখন দেখো এই 1000 গ্রামের 1 কেজিকে আমরা 250 গ্রাম, যেটা এটাকে বলি হচ্ছে, আমরা দোকানে গিয়ে বলি যে আমাকে 250 গ্রাম ডাল দেন বা 250 গ্রাম তেল দেন। তাহলে দেখো যে 250 গ্রাম মানে হচ্ছে 4/1, আর এই 4/1 কে আমরা সিকি বলি, সিকি।
অথবা আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে পোয়া। আমরা যারা হচ্ছে পরিমাপ পদ্ধতি সম্পর্কে ধারণা আছে, আমরা গ্রামে যারা দেখি, গ্রামের মহিলারা বলে হচ্ছে আমাকে 1 পোয়া তেল দিয়ে যান। 1 পোয়া বলতে কিন্তু আমরা এখানে 4 ভাগের 1 ভাগকে বোঝাচ্ছি। তার মানে 4 ভাগের 1 ভাগকে সিকি বা পোয়া বলে। সিকি কি? সিকি হচ্ছে মূলত, এটা একটা কনসেপ্ট ক্লিয়ার করে, সিকি হচ্ছে মূলত 25 পয়সা। সিকি হচ্ছে মূলত 25 পয়সা। আমরা জানি 100 পয়সাই হচ্ছে 1 টাকা। তাহলে 25 পয়সা কি 4 ভাগের 1 ভাগ না? 25 পয়সা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগকে আমরা সিকি বলি, পোয়া বলি, এরকম অনেকগুলো নাম আছে। 3 ভাগের 1 ভাগ, এটাকে আমরা তেহাই বলি। প্রশ্ন হচ্ছে, এরপর দেখো হচ্ছে 2 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো ভগ্নাংশ আছে, সবগুলো লেখা পসিবল না। 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, এটাকে আমরা হাফ বলি বা অর্ধ বলি, অর্ধ। এরকম দেখো হচ্ছে 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, এটাকে আমরা অষ্টমাংশ বলি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, দেখো এই সবগুলোই হচ্ছে কিন্তু অঙ্কবাচক শব্দ, অঙ্কবাচক শব্দ। আর এই সবগুলোর অঙ্কবাচককে আমরা জানি কথায় লেখা থাকলেই কি হবে? পরিমাণবাচক। তার মানে সবগুলোই হচ্ছে কিন্তু পরিমাণবাচক। অনেকে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা তো এই তেহাই এগুলো তো শুনি নাই কখনো। দেখো এই ভগ্নাংশটাকে তুমি যখন কনভার্ট করবে সেটা হচ্ছে পরিমাণবাচক, ঠিক আছে? সেটা হচ্ছে পরিমাণবাচক। তাহলে আমাদের এই টপিকটা শেষ। ক্লাসে আমি আরো কিছু লিখে দিয়েছিলাম, আশা করি সবগুলো পড়লেই সংখ্যাবাচক শব্দের এভরিথিং সবকিছু পাওয়া যাবে। লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের পুরুষ ও স্ত্রী জাতীয় শব্দ। পুরুষ ও স্ত্রী জাতীয় শব্দ। দেখো লাস্ট হচ্ছে পুরুষ ও স্ত্রী জাতীয় শব্দ। লাস্ট 3 নাম্বারটা, সেটা হচ্ছে পুরুষ ও স্ত্রী জাতীয় শব্দ। পুরুষ ও স্ত্রী জাতীয়, এটা আমি সংক্ষিপ্তভাবে শেষ করব। পুরুষ ও স্ত্রী জাতীয় শব্দ, পুরুষ ও স্ত্রী জাতীয় শব্দ। দেখো এটাকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম কোশ্চেনটাই হচ্ছে এটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পতি বা পত্নীবাচক অর্থে। এখান থেকে 3 ভাবে কোশ্চেন করে। একটা হচ্ছে পতি বা পত্নীবাচক অর্থে, একটা হচ্ছে পতি বা পত্নীবাচক অর্থে, আরেকটা হচ্ছে সাধারণ অর্থে। সুন্দর একটা বিষয় দেখো, পুরুষ ও স্ত্রী জাতীয় শব্দ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পতি বা পত্নীবাচক অর্থে, আর একটা হচ্ছে সাধারণ অর্থে। এখন এই পতি বা পত্নীবাচক অর্থে যেটা, এটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক থাকবে, অর্থাৎ এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক থাকবে, বৈবাহিক সম্পর্ক থাকবে। আর এটাকে আমি লিখে রাখলাম হচ্ছে বৈবাহিক সম্পর্ক থাকবে না। এই ডট ডট হচ্ছে বৈবাহিক সম্পর্ক থাকবে না। তাহলে একটা বিষয় দেখো, একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক থাকবে, এটা হচ্ছে পতি বা পত্নীবাচক অর্থে। আর সাধারণ অর্থে হচ্ছে বৈবাহিক সম্পর্ক থাকবে না। সাধারণ হচ্ছে বৈবাহিক সম্পর্ক থাকবে না। যেমন দেখো এখন পরীক্ষায় আসলো যে মামা মামি, অথবা পাগল পাগলি। পরীক্ষায় আসলো হচ্ছে মামা মামি কোন অর্থে পুরুষ ও স্ত্রী জাতীয় শব্দ? বলো এটা কি হবে? সবাই কমেন্টে জানিয়ে দাও। মামা মামি। হ্যাঁ, একজন বলছে হচ্ছে তামান্না, বলছে হচ্ছে তাসলিমা নূর হচ্ছে
অশ্রুবিন্দু হচ্ছে ভাই বোন, হ্যাঁ এটাও হয়। ফারজানা আক্তার নিমা হচ্ছে বৈবাহিক সম্পর্ক হচ্ছে মামা মামি, গুড। হ্যাঁ তামান্না লিখছে পতি বা পত্নীবাচক, এটাও হয়েছে। এখন তাহলে দেখো এই যে মামা মামি এদের মধ্যে কিন্তু বৈবাহিক সম্পর্ক আছে, তাহলে এটা হবে হচ্ছে এইটা। এখন এই পাগল পাগলি এদের মধ্যে কিন্তু বৈবাহিক সম্পর্ক নাই, আমরা পাগলের বউকে কখনো পাগলি বলি না, তাহলে এটা হচ্ছে সাধারণ অর্থে, ঠিক আছে। এরপর দেখো পুরুষ ও স্ত্রীবাচক শব্দের আরেকটা বিষয় হচ্ছে উভয় লিঙ্গ। কিছু কিছু শব্দ আছে যেটা উভয় লিঙ্গ বোঝায়, অর্থাৎ এটা পুরুষও বোঝাবে আবার মহিলাও বোঝাবে, এমন কিছু শব্দ আমরা দেখি। লিখে হচ্ছে উভয় লিঙ্গ বোঝায়, টপ হেডলাইন লিখি, হ্যাঁ উভয় লিঙ্গ বোঝায় এমন শব্দ, উভয় লিঙ্গ বোঝায় এমন শব্দ। আমরা একটু দেখি উভয় লিঙ্গ বোঝায় এমন শব্দগুলো দেখি আমরা। এটা মনে রাখার জন্য একটা বড় ওয়ে আছে, সেটা হচ্ছে আমি একদম প্রথম দিকে বলছিলাম যে সর্বনাম, সর্বনাম কি মানে সর্বনামের ইংলিশ কি প্রোনাউন। আমি প্রথম দিকে বলছিলাম যে যত সর্বনাম আছে সকল সর্বনাম উভয় লিঙ্গ বোঝাবে। তাহলে আমি একটু লিখে রাখি সকল সর্বনাম উভয় লিঙ্গ, একটু লিখি সকল সর্বনাম, সকল সর্বনাম কি লিঙ্গ, সকল সর্বনাম উভয় লিঙ্গ, সকল সর্বনাম কি লিঙ্গ, উভয় লিঙ্গ। যেমন দেখো হচ্ছে তুমি, অথবা হচ্ছে আমি, অথবা হচ্ছে সে। দেখো যে তুমি আমি সে সবগুলোই কি সর্বনাম না, এই সকল সর্বনাম কিন্তু কি হবে, উভয় লিঙ্গ হবে। তুমি আমি সে সবগুলোই সর্বনাম, এগুলো উভয় লিঙ্গ হয়। এছাড়াও আরেকটা ছন্দ আমরা লিখে রাখি, সবাই একটু লিখে আমরা উভয় লিঙ্গ বোঝায় এমন কিছু শব্দ। আরেকটা ছন্দ হচ্ছে এরকম, হ্যাঁ আরেকটা ছন্দ আমরা লিখে রাখি মনে রাখার জন্য, যে শিক্ষিত, শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ ও শিক্ষিত মানুষ ও গুরুদের সন্তান ও শিশুরা। শিক্ষিত মানুষ ও গুরুদের সন্তান, শিক্ষিত মানুষ এখানে দুইটা হয়ে গেছে, এখানে আমরা লিখে হচ্ছে এবং। শিক্ষিত মানুষ এবং গুরুদের সন্তান ও শিশুরা পাখিকে সাথী বানায়, পাখিকে সাথী বানায়, পাখিকে কি বানায়, পাখিকে সাথী বানায়। তাহলে আমরা একটু দেখি শিক্ষিত মানুষ ও গুরুদের সন্তান ও শিশুরা পাখিকে সাথী বানায়। দেখি সবগুলোই কিন্তু উভয় লিঙ্গ। শিক্ষিত মানে হচ্ছে দুইজনকে বোঝায়, মানুষ দুইজনকে বোঝায়, গুরু দুইজনকে বোঝায়, সন্তান শিশু পাখি সাথী এই সবগুলোই কিন্তু হচ্ছে উভয় লিঙ্গ। এছাড়াও নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ, এটা আমরা লিখছি আজকে। নিত্য পুরুষবাচক শব্দ মানে হচ্ছে এগুলোর স্ত্রীবাচক শব্দ নেই, আর নিত্য স্ত্রীবাচক শব্দ মানে হচ্ছে এগুলোর পুরুষবাচক শব্দ নেই, ঠিক আছে। এরপর দেখি আরেকটা হচ্ছে আমাদের বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ। আরেকটা আমরা দেখি হচ্ছে বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ। আরেকটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ এইটার একটা
নিয়ম আমরা লিখে রাখি। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ আমরা একটু দেখি। দেখো, পুরুষবাচক শব্দের শেষে যদি তা থাকে তাহলে ত্রি হয়। এরপর দেখো, তা থাকলে ত্রি হয়। পরে হচ্ছে অত থাকলে অতি হয়। বাম থাকলে বতি হয়। মান থাকলে মতি হয়। আরেকটা হচ্ছে ইয়ান থাকলে ইয়সি হয়। দেখো, এই কয়েকটা নিয়ম, এই পাঁচটা নিয়মে যদি কোনো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ হয় তাহলে সেটা চোখ বন্ধ করে বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ। যেমন দেখো, তা থাকলে ত্রি হয়। যেমন দেখো হচ্ছে নেতা, একটু খেয়াল করি, নেতা। দেখো, নেতা শব্দে কিন্তু কি আছে লাস্টে? তা আছে। তাহলে এখন কি হবে? নেত্রী, শ্রোতা, এরকম অনেকগুলো আছে। ধাতা, ধাত্রী। দেখো যে তা থাকলে ত্রি হয়, তা ছিল ত্রি হয়ে গেছে। এখন যদি পরীক্ষায় আসে নেতা নেত্রী কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে? এরকম দেখো, অত থাকলে অতি হয়। যেমন দেখো যে সৎ, কি হবে? সতী। বান থাকলে বতি হয়, দয়াবান। তারপর হচ্ছে দয়াবতী। বুদ্ধিমান, বুদ্ধিমতী, গরিয়ান, গরিয়সী, এই সবগুলোই হয়। ওকে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসটা করছো, সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। জামিল।